৭ অথবা ৮ই মার্চের একটা প্রেস রিলিজে কলকাতা পুলিশ জানিয়েছে তাদের যে স্পেশাল টাস্ক ফোর্স আছে তারা বনগাঁও সীমান্ত থেকে শহীদ ওসমান হাদির যারা খুনি সন্দেহ করা হচ্ছে মাসুদ করিম, ফয়সাল এবং আলমগীর, সেই দুইজনকে গ্রেফতার করেছে এবং এখন ১৪ দিনের রিমান্ডে আছে তারা। যদিও এই গ্রেফতার, এই অপারেশনের কোনো ছবি, অফিসিয়াল কোনো ব্রিফিং, কোনো কিছু আমরা দেখি নাই। যেটা দেখেছি সেটা হচ্ছে সিম্পলি একটা প্রেস রিলিজ দিয়েছে তারা। কিছু এআই জেনারেটেড ভিডিও টিডিও আছে বিভিন্ন জায়গাতে, এবার এগুলো অফকোর্স এগুলো তো আমরা আমলে নিতে পারছি না আর কি। বাংলাদেশ সরকার ইতিমধ্যে কনসুলার সার্ভিস চেয়েছে, অ্যাক্সেস, যেটা খুবই স্বাভাবিক। বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, তো যদি ঘটনা সত্য হয়ে থাকে তাদেরকে অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে এনে ন্যায় বিচারের মুখোমুখি করতে হবে। এখন এটার মাধ্যমে অনেকগুলো প্রশ্ন সামনে এসছে। প্রথমত হচ্ছে যে আসলে কি তারা ৭ অথবা ৮ই মার্চ গ্রেফতার হয়েছে কিনা। আমার কাছে কোনো সলিড তথ্য নাই, বাট সার্কামস্ট্যান্সেস বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে না, তারা আরও আগেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। হাদি শহীদ হওয়ার পরে অথবা তখনও হয়তো সিঙ্গাপুরে হাসপাতালে ছিল, এরকম একটা সময় নিউজ আসলো যে মেঘালয়ের কোনো একটা জায়গায় পুলিশ তাদেরকে ট্রেস করেছে, তাদের ঘর লোকেট করা গেছে, তাদেরকে গ্রেফতার করা হবে অথবা হয়েছে, এরকম একটা নিউজ আমরা তখন পড়েছিলাম আর কি। এবং বাংলাদেশের মোমেন শাহির ওই জায়গা থেকে গারো পাহাড়ের বেশ কয়েকজন দালাল আছে ওখানে মোমেন শাহির, ভারত সীমান্তে যারা পার করে দিয়েছে, একজন সাম্বুডি ফিলিপ তার নাম আসছে। এবং এর আগে আর বেশ কিছু জায়গাতে দেখলাম যে কেরানীগঞ্জে আওয়ামী লীগের এক নেতা, তারপরে গোপালগঞ্জে ফরিদপুরের ছাত্রলীগের সাবেক সভাপতি জেলার দায়িত্বে ছিল, এরকম কিছু ক্রিমিনাল গ্যাং সবাই মিলিয়ে এই কাজটা করিয়েছে। তদন্তের মাধ্যমে দেখলাম তার অ্যাকাউন্টগুলোতে তার নামে বেনামে আত্মীয় স্বজনের বিভিন্ন অ্যাকাউন্টে শত শত কোটি টাকা লেনদেন হয়েছে, ১৩২ কোটি টাকা লেনদেন হয়েছে, এফডিআর করা আছে, এরকম ঘটনাগুলো দেখলাম আর কি। তো প্রথম বক্তব্য হচ্ছে যে গ্রেফতার করার ঘটনা যদি সত্য হয় তাহলে সেটা অবশ্যই ভারত এটা সাধুবাদ পেতে পারে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে গ্রেফতার আগে করা হলে আগে কেন জানানো হয়নি সরকারকে, এখন কেন জানানো হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আওয়ামী ফ্যাসিবাদকে উৎখাত করে ইন্টারিম সরকার দায়িত্ব নিয়েছে, তাদেরকে ভারত কোনোভাবে আস্থায় নেয় নাই। ইউনূস সরকারকে ভারত কোনোভাবে ফ্রেন্ডলি রিলেশনশিপ তৈরি করবার জন্য কোনো সরকার হিসেবে মনে করে নাই। সেজন্য ভিসা সার্ভিস, ভিজিটার অথবা হেলথ ভিসার জন্য যারা পুরো সার্ভিসকে তারা সাসপেন্ড করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গাতে পয়েন্টে তারা বাধার সৃষ্টি করেছে, সেগুলো যা যা করেছে আর কি। বাংলাদেশে যথেষ্ট গার্ডস নিয়ে বর্ডার হত্যার ব্যাপারে, সীমান্ত হত্যার ব্যাপারে পজিশন নিয়েছে, অ্যাম্বাসি পাড়ার যে রাস্তা সেটা ফেলা নিয়ে বিনিয়োগ করেছে। এরপরে হচ্ছে যে ট্রান্সশিপমেন্টের এবং ট্রান্সপোর্টের ট্রানজিটের যে অনেকগুলো রুট, 14-15টা রুট দিয়েছিল হাসিনার আমলে, সেগুলো সব বাতিল করে দিয়েছে। তো এইসব কারণে সার্টেনলি ভারত সরকার ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের উপরে সন্তুষ্ট ছিল না। তো এই জন্য তাদেরকে গ্রেফতার করবার পরেও তারা এই সরকারের সাথে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো সহযোগিতা করে নাই, না করে তারা সিম্পলি এই ক্রিমিনালদেরকে গ্রেফতার করে তাদের হেফাজতে রেখে দিয়েছে। এরপরে হচ্ছে থার্ড হচ্ছে যে এখন হচ্ছে এই 14 দিনের রিমান্ড তো এখন চলমান। এই রিমান্ডে আসলে এই যারা হন্তক, যারা কিলার আছে তারা আসলে কি বলে সেটা গুরুত্বপূর্ণ, এবং যেটা বলে তার কত অংশ গণমাধ্যমে আসে এবং যা বলবে সেটার আসলে কতটুকু সত্য আর কতটুকু হচ্ছে শিখানো জিনিস। আমরা ইতিমধ্যে জানি যে ভারতে থাকা আওয়ামী লীগের যারা নেতারা আছে, জাহাঙ্গীর কবির নানক টানক, এই যে যুবলীগের নিখিল পরশ, এই যে ক্রিমিনাল গ্যাং আছে, তারা এই হত্যার জন্য এদেরকে হায়ার করা, টাকা পাঠানো, শুটার হিসেবে এদেরকে সিলেক্ট করার পিছনে জড়িত। এগুলো খুবই মানে অ্যালেজড অভিযোগ আকারে যে কথাগুলো এসছে আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত সরকার যেই ক্রিমিনালদেরকে, জুলাই গণহত্যার যারা দাগি আসামি, শেখ হাসিনা থেকে শুরু করে আসাদুজ্জামান খান, কামাল, আরও যারা আছে, তাদের সবাইকে আশ্রয় দিয়েছে। তো সবাইকে আশ্রয় দিয়েছে যাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে মামলার রায় হয়ে গেছে। আসাদুজ্জামান খান, কামাল, শেখ হাসিনার বিরুদ্ধে অলরেডি মামলার রায় হয়েছে।
তাদেরকে ফেরত দেওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছে ভারত সরকারকে, ইন্টারপোলের মাধ্যমে নোটিশ জারি করা হয়েছে, কিন্তু ভারত তাদেরকে তো ফেরত দেয়নি। তাহলে ভারত একই রকম খুনের আসামিদেরকে ওখানে থাকতে দিচ্ছে, আরামে আয়েসে ফ্রিলি চলতে দিচ্ছে, তাদেরকে বাসা বাড়ি, তাদের নিরাপত্তা, টাকা পয়সার অ্যারেঞ্জমেন্ট সব কিছু করে দিচ্ছে, টেলিফোনে মোবাইল ফোন ব্যবহার করতে দিচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিতে দিচ্ছে, এত কিছু করতে দিচ্ছে। তাহলে তাদেরকে তো ফেরত দেওয়ার কোনো আলোচনা দেখতে পাচ্ছি না। তাহলে এই দুইজনকে গ্রেফতার করলো কেন, এবং তাদেরকে কি আসলে ফেরত দেবে কিনা? তাহলে এই দুজনকে কি আসলে বলির পাঠা বানানো হবে কিনা? এই দুজনকে দিয়ে এমন কোনো নাটক মানে তৈরি করবার চেষ্টা করা হবে কিনা যেটাকে দিয়ে বাংলাদেশের জুলাইয়ের পক্ষ শক্তি অন্তর্বর্তীকালীন সরকারকে ডিফেম করা হবে। এমনও হতে পারে যে এই দুইটা লোক রিমান্ডে বলবে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা জড়িত এই খুনের সাথে, তারা করিয়েছে। জুলাইয়ের কোনো পক্ষকে করতে পারে যে অমুক 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 এনসিপির অমুক আমাদেরকে টাকা পয়সা দিয়েছে খুন খারাপি করার জন্য, এরকম কোনো ষড়যন্ত্র তারা করবার চেষ্টা করে কিনা। তাহলে সব মিলিয়ে ভারতের এইখানে অনেকে বলছে যে ভারত এটা একটা গুডউইল জেস্চার, তারা বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায়, তারা হাদি হত্যার বিচারে আমাদেরকে সহযোগিতা করছে, কিন্তু এই সহযোগিতাটাকে কোনোভাবেই সরলভাবে দেখবার আমাদের কোনো সুযোগ নাই। কারণ ভারতের সাথে আমাদের সম্পর্কের 55 বছরের যে মানচিত্র, সম্পর্কের মানচিত্র, এই মানচিত্রটা কখনো সুখকর না, এটা বাংলাদেশের পক্ষে না। তারা বাংলাদেশের জন্য কোনো গুডউইলি কোনো কাজ করেছে এমন কোনো প্রমাণ নাই, ইনক্লুডিং 71-এর মুক্তিযুদ্ধ। অতএব সেই জায়গাতে এই ঘটনাটাকে খুব স্বাভাবিকভাবে দেখে যে ভারত স্বাভাবিক আচরণ করতে চাচ্ছে, ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে, ইতিমধ্যে তারা বলেছে যে আমাদের এখানে ভিসা সার্ভিস তারা স্বাভাবিক করে দেবে। তো এই প্রত্যেকটা জিনিসকেই খুবই ক্রিটিক্যালি দেখতে হবে। এগুলোকে খুব সহজভাবে অন্ধভাবে ভারতের বক্তব্য বিশ্বাস করবার কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। অতএব সেখানে একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে এখন যে এই দুইজনকে ফিরিয়ে আনা দরকার, তাদেরকে যত দ্রুত সম্ভব রিমান্ডে নেওয়া এবং জিজ্ঞাসাবাদ করা দরকার যে আসলে খুনের বাস্তবতার টোটাল পিকচারটা, আওয়ামী লীগ, শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতারা কে কোথায় কীভাবে এটার সাথে ইনভলভ, শত শত কোটি টাকা লেনদেন হয়েছে এই যে নির্বাচনের সহিংসতার জন্য, এটার সাথে এসালমের টাকা জড়িত কিনা। কারণ নির্বাচনের আগে আমরা জেনেছি যে হাসিনার সাথে এসালমের মিটিং হয়েছে দিল্লিতে, এসালম 3-4 হাজার কোটি টাকা দিয়েছে নির্বাচন বানচাল করবার জন্য, সহিংসতার জন্য, এবং সেই সহিংসতার কিছু অংশ আমরা দেখেছি। তফসিল ঘোষণার পরের দিন ওসমান হাদি গুলিবিদ্ধ হলো, তারপরে 1 সপ্তাহ পরে মারা গেল। সো এগুলোর সাথে এই যে টাকার সাথে এসালমের টাকা জড়িত আছে কিনা। তো এসালমের টাকা যদি জড়িত থাকে, এসালমকে যে আবার এখন পুনর্বাসন করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুদকের পরিবর্তনের মধ্য দিয়ে, এগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে। তাহলে এই পুরো চক্রান্তের সাথে বাংলাদেশ রাষ্ট্রকে যে খেয়ে ফেলার একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি অলিগার্কির মধ্য দিয়ে, সেটার সাথে ভারত, দিল্লির এস্টাবলিশমেন্ট, পতিত আওয়ামী লীগ, এসালম সবাই জড়িত। এবং এই জড়িত লিঙ্কটাকে, চক্রটাকে দেশের সামনে এক্সপোজ করাটা খুব জরুরি। তারা অলরেডি এক্সপোজড, তারা অলরেডি তাদের ব্যাপারে মানুষ জানে যে আসলে তারা কি করছে, কতটুকু করছে এবং কতটুকু করতে পারবে, এবং সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকাটাও জরুরি। তাই শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে আমরা যারা সরব ছিলাম আছি, আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে আমরা বিচার চাই, আমরা এই হন্তকদেরকে ফেরত চাই, জিজ্ঞাসাবাদের মাধ্যমে আসল খবরটা বেরোক সেটা চাই। আবার ওসমান হাদির স্ত্রী সমত একটা কথা বলেছে দেখলাম যে এদেরকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে এদেরকে যেন বলির পাঠা বানানো না হয়, এবং আসল যারা মাস্টার মাইন্ড, পিছনের শক্তি, তাদেরকে যেন ভুলিয়ে না দেওয়া হয়। অতএব সেই জায়গাটাও আমাদের মাথায় রাখতে হবে, এবং হুটহাট করে বিচার করে ফাঁসি দিয়ে দেখা যাবে যে জিনিসগুলোকে মাটির নিচে মাটি চাপা দেওয়ার কোনো চেষ্টা যেন না করা হয়। তো সেই প্রত্যেকটা বিষয়ে যেন আমরা যারা জুলাইয়ের পক্ষে আছি, আমরা যারা বিচারের দাবির পক্ষে আছি, আমরা সতর্ক থাকব, এবং ন্যায্যতার সাথে ইনসাফের, আজাদির এই লড়াইতে বিচারের যে অংশটুকু আছে সেটার জন্য আমরা দাবি কন্টিনিউ চালিয়ে যাব। ধন্যবাদ।